গুড মর্নিং সবাইকে। ঘড়ির কাঁটায় সময় এখন 4:05 আর বাস অলমোস্ট 20 মিনিট আগে পৌঁছে দিয়েছে আমাদের ওল্ড দীঘায়। আর চলে এসেছি সমুদ্রের কাছে একদম। উত্তাল আওয়াজ, সেই আওয়াজ তোমরা শুনতে পাচ্ছই হয়তো। আর এসেই নিলাম হচ্ছে গরম গরম চা, কারণ বাসে হয়নি ঘুমটা কাটাতে গেলে চাটা খুব দরকার। তারপরে তো সারাদিন পড়েই রয়েছে ঘোরার জন্য, তো এই চা দিয়েই শুরু করলাম আজকের এই দিনটা। এর দাম নিল হচ্ছে 10 টাকা লেবু চা। অসাধারণ অসাধারণ। তো এই ভিডিওতে তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো দীঘার জগন্নাথ মন্দির, তার সঙ্গে আরও কিছু সাইট সিইং পয়েন্ট, তার সঙ্গে তো খাওয়া দাওয়া থাকছেই। অনেক ঘোরা, অনেক আনন্দ, অনেক মজা। কাটায় সময় এখন 4:40 আর সানরাইজ হতে মোটামুটি আর 12 থেকে 13 মিনিট সময় বাকি আছে। আমি এর আগে দুবার দীঘা এসেছি, দুবারই সানরাইজ দেখেছি ওল্ড দীঘা থেকে। এখন আমি ওল্ড দীঘাতেই আছি, কিন্তু চলে এলাম ওর আগে কিছুটা। ওখানে রয়েছে ব্যারিস্টার কলোনি, আর ওখানে কিন্তু একটা সুন্দর বসার জায়গা আছে, যেমন তোমরা এখন ভিডিওতে দেখতে পাচ্ছ। ধীরে ধীরে আকাশ কালো থেকে হচ্ছে নীলাভ, মানে সানরাইজ হবে, এরপরে লাল আভা দেখা যাবে, অপূর্ব সুন্দর লাগবে। তো তার জন্যই ওয়েট করে রয়েছি আর এখানে বসে আছি। তো চলো তোমাদের এই জায়গাটা ভালো করে আগে ফার্স্টে দেখিয়ে নিই, তারপরে যদি সানরাইজ দেখতে পাই সেটা তোমার সাথে শেয়ার করব। ঘড়িতে সময় এখন 5:10। অলরেডি কিন্তু সানরাইজ শুরু হয়ে গেছে, অলরেডি 15 মিনিট হয়ে গেছে। ফোন হাইপারল্যাপসে বসানো ছিল, কিন্তু শুধুমাত্র জলের ফ্লো ছাড়া আর হালকা আকাশের কালার চেঞ্জ হওয়া ছাড়া সানরাইজ দেখতে পেলাম না। মানে এতটাই মেঘ করে রয়েছে, দেখাচ্ছে যে ওয়েদার ফোরকাস্টে মারাত্মক লেভেলের বৃষ্টি হবে। কলকাতায় গত 2-3 দিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে, সো সানরাইজ দেখতে পেলাম না, ব্যাড লাক। আমার 2024-এর ভিডিও থেকে একটা সানরাইজের ক্লিপ, যেটা ওল্ড দীঘা থেকে আমার ক্যাপচার করা, ওটা তোমাদের দেখাবো। দেখিয়ে তারপরে এই ব্যারিস্টার কলোনিতে কিছুক্ষণ ওয়েট করব, কারণ এখানে সুন্দর বসার জায়গা আছে। এইখানে বসে এই প্রকৃতির সৌন্দর্যটা এনজয় করি। তারপরে যাব হচ্ছে আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর আমাদের হোটেলটা কিন্তু একদম জগন্নাথ মন্দিরের পাশে। হোটেলের ব্যালকানি বা হোটেলের রুম থেকে কিন্তু আমরা মন্দির দেখতে পাবো। সেটাই হচ্ছে এই ভিডিওর একটা মুখ্য আকর্ষণ, যে হোটেলের রুম থেকে প্রভুর দর্শন করা, প্রভুর মন্দিরের দর্শন করা। তো ওটা দেখাবো তোমাদের কিছুক্ষণ পরে। তার আগে সানরাইজ আর এই অপূর্ব সমুদ্র সৈকতের ভিউ এনজয় করো। ঘড়ির কাঁটায় সময় এখন 8টা, আর আমরা তো ওল্ড দীঘা সি বিচে ছিলাম। দেখতে দেখতে গল্প করতে করতে 2 ঘন্টা সময় আরামসে কেটে গেল। সুন্দর হাওয়া বইছে, হেভি লাগছে, কিন্তু এখন রোদ উঠছে, মানে একদম টাক গরম করে দেবে রোদে। তো ওখান থেকে একটা টোটো রিজার্ভ করে যাচ্ছি হচ্ছে আমাদের আজকে হোটেল প্রাপ্তির উদ্দেশ্যে। যাওয়া হচ্ছে জগন্নাথ মন্দিরের পিছন দিকে। হোটেল থেকে কিন্তু মন্দিরের একটা অপূর্ব ভিউ দেখা যায়, সেটা তো হোটেলে গিয়ে তোমাদের দেখাবো। আর যে টোটো করে আমি যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে, টোটোর ভাড়া পড়লো আমার রিজার্ভ করে 100 টাকা। আমরা 3 জন আছি, এজন্য 33 টাকা করে ভাগ হয়ে গেল। তো চলো আবার হোটেলে গিয়ে কথা হচ্ছে। এটাই হচ্ছে আজকের আমাদের থাকার আস্তানা, হোটেল প্রাপ্তি রিসর্ট। আর এই হোটেলের ঠিক অপোজিটে রয়েছে জগন্নাথ দেবের মন্দির। কি অপূর্ব কম্বিনেশন দেখুন,
এই হোটেলে আজকে আমরা থাকবো। হোটেলে যতক্ষণই থাকি না কেন সব সময় কিন্তু জগন্নাথ মন্দিরের দর্শন পাবো। ব্যালকানিতে দাঁড়িয়ে জগন্নাথ মন্দিরের দর্শন পাবো, হোটেল রুমে গিয়ে জগন্নাথ মন্দিরের দর্শন পাবো। অপূর্ব কিন্তু কম্বিনেশান। তো চলো এবার আমরা যে রুম নিয়েছি সেখানে যাই, আর রুমে গিয়ে তোমাদেরকে দেখাই রুম ট্যুর, আর তারপরে তোমাদের দেখাই যে ব্যালকানি এবং রুম থেকে কেমন সুন্দর জগন্নাথ মন্দিরের ভিউ পাওয়া যায়। এই হোটেলে চেকিং টাইম হচ্ছে সকাল 10টার, আর চেক আউট টাইম হচ্ছে 9টা, তো এটা মাথায় রাখবে। আর এবার আমরা এসছি ভোরবেলার বাসে করে, তো আমরা কি করব, একটা ইনফরমেশান আমি এখানে জানতে পারলাম যে ধরো তোমরা রাতের বাসে করে এলে 4:30 5টার সময় নামলে হচ্ছে সি বিচে ওয়েট করো, সানরাইজ দেখো, সি বিচে একটু সময় কাটাও। মোটামুটি 7টা 7:30টার সময় তোমরা যদি এই হোটেলে থাকো তাহলে চলে আসো। যদি রুম ফাঁকা থাকে ওনারা তোমাদেরকে দিয়ে দেবে, যদি রুম না ফাঁকা থাকে, এখন যে তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ ভিডিওতে, এটা হচ্ছে এই হোটেলের রেস্টুরেন্ট যেখানে লোকে বসে খায়। তো এখানে তোমরা বসে কিন্তু ওয়েট করতে পারবে যতক্ষণ না তোমাদের রুম দেওয়া হচ্ছে। এটা কিন্তু ভালো ব্যবস্থা আমার মনে হলো, তো এটা তোমাদের সাথে জানিয়ে রাখলাম আমি। এই হোটেলে কিন্তু রেস্টুরেন্টও আছে, যেখানে আমরা বসে আছি তোমাদের দেখালাম, ওটাই কিন্তু রেস্টুরেন্ট, তোমরা এখানে বসে খেতে পারবে। আর এখানে যা খাবারের প্রাইস লিস্ট দেখলাম মোটামুটি ঠিকঠাকই দেখলাম। তোমরা এখানে ইভিনিং স্ন্যাক, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবই কিন্তু পেয়ে যাবে। চলে এসছে সকালের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে অর্ডার করলাম হচ্ছে পুরি আর সবজি। তোমরা তো দেখতেই পাচ্ছ পুরির সাইজগুলো কিন্তু অনেক বড় বড়। তো তরকারির সাথে দিয়ে একটুখানি খেয়ে দেখি কেমন টেস্ট। ভালো টেস্ট। এটা লুচি, ঠিক আছে, মানে কচুরি না, সো টেস্ট ঠিকঠাক আছে। তো এটা দিয়ে খাওয়া কমপ্লিট করি। অলমোস্ট 9টা বাজতে চললো, কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের রুমে যাব, তখন আবার দেখা হচ্ছে। হচ্ছে আজকের আমাদের রুম। দেখো তোমরা, বড়ই খাট আছে, আরামসে 3 জন শুতে পারবে। এদিকে আয়না আছে, সবে ক্লিন করলো বলে একটু হেজি হয়ে রয়েছে। এদিকে টেলিফোন আছে, তোমরা যদি খাবার অর্ডার করতে পারো তাহলে এখান থেকে কিন্তু ফোন করে খাবার অর্ডার করতে পারবে। এখানে একটা চার্জিংয়ের পোর্ট আছে। এদিকে রয়েছে টিভি, যেটা কোনো দরকার পড়বে না, ফালতু রয়েছে টিভি। আর মাইক্রোম্যাক্সের টিভি, এই ব্র্যান্ডটাই উঠে গেছে। আর এদিকে দুটো চেয়ার আছে, একটা কাবার্ড আছে, আর এসিও আছে। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। দেখো কত বড় ওয়াশরুম, এখানে বেসিন, আয়না, গিজার, শাওয়ার, তার সাথে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। আর এই রুমের বিশেষত্ব হচ্ছে এই দেখো, পর্দা টানলে, এই দরজা খুললে, এখান থেকে বেরোলে দেখতে হবে এই ভিউ। অপূর্ব সুন্দর সৌন্দর্য, অপূর্ব সুন্দর। যেমন তোমাদের আমি থাম্বনেইলে বলেছি যে রুমে বসে, বিছানায় বসে তোমরা দেখতে হবে জগন্নাথ মন্দির, সেটা কিন্তু একদমই সঠিক। তো তোমরা যদি এই হোটেলে থাকো তাহলে কিন্তু বিছানায় বসে বা এই ব্যালকনিতে দাঁড়িয়ে তোমরা কিন্তু অপূর্ব সুন্দর জগন্নাথ মন্দিরের ভিউ দেখতে পাবে। তো সবে রুমে এলাম, একটু এবার চান টান করে নিই, তারপরে ডাইরেক্ট যাব হচ্ছে মন্দিরে। তো মন্দিরে গিয়ে আবার কথা হচ্ছে। কাটায় সময় এখন 11টা। হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম 30শে এপ্রিল দীঘায় উদ্বোধন হওয়া জগন্নাথ মন্দির ভালো করে ঘুরে দেখতে। তখন আমি আসতে পারিনি, তখন আমি ছিলাম হচ্ছে পুরীতে, কিন্তু এখন আমি চলে এসেছি রথযাত্রার আগে দীঘাতে জগন্নাথ দেবের মন্দিরটি ভালো করে নিজেও দেখতে, আর তোমাদেরকেও ভিডিওর মাধ্যমে দেখাতে। তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। মন্দিরের সময়সীমা, কি মন্দিরের নিয়ম আছে, সব কিছুই তোমাদের বলবো। তো চলো জয় জগন্নাথ বলে মন্দিরের ভেতরে যাওয়া যাক। মন্দিরের গেট নাম্বার 6-এর কাছেই তোমরা এরকম জুতো রাখার কাউন্টার পেয়ে যাবে। এখানে কিন্তু জুতো রেখে তোমাদের মন্দিরের ভেতরে ঢুকতে হবে। ফ্রি অফ কস্টে কিন্তু তোমরা এখানে জুতো রাখতে পারবে। এটা হচ্ছে মন্দিরের এন্ট্রি গেট, আর এটা হচ্ছে মন্দিরের এক্সিট গেট। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, এইখানে যদি তোমাদের বড় লাগেজ থাকে, যদি ওনারা চেক করে ভাবে যে ভেতরে ঢুকতে দেবে না, তাহলে কিন্তু তোমাদের লাগেজটা এইখানে রেখে তোমাদের একটা টোকেন দিয়ে দেবে, যেমন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। ওটা নিয়ে তোমাদের মন্দিরের ভেতরে ঢুকতে হবে। আবার মন্দির ঘুরে বেরোনোর সময় টোকেনটা এখানে জমা দিয়ে ব্যাগ নিয়ে তোমাদের এই গেট দিয়ে বেরোতে হবে।
এলাম মন্দিরের ভেতরে। আর মন্দিরে যেখান দিয়ে ঢুকলাম তোমাদের তো দেখালাম, ওখানে কিন্তু তোমাদের ব্যাগপত্র চেক করে ঢোকাবে। আর জুতো রাখার কাউন্টারটা তোমাদের আগেই দেখালাম, ওটা অনেকটা দূরে, ওখান থেকে তোমাদের পায়ে হেঁটে এতটা আসতে হবে। এখানেও তোমরা জুতো রেখে যেতে পারবে, বাট এখানে জুতো রেখে গেলে কে কারটা পরে চলে যাবে কোনো সেফটি নেই। ওখানে রাখলে ওখানে তোমাদের একটা টোকেন দিয়ে দেবে, সেই টোকেন দেখিয়ে আবার যাওয়ার সময় নিতে হবে। তো ওটা আমার বেশি ভালো লাগলো। আর এই গেট দিয়ে ঢোকার সময় ব্যাগপত্র চেক করলো। তোমরা যারা ভিডিও করো ট্রাইপড নিয়ে কিন্তু এই মন্দিরের ভেতরে ঢোকা যায় না। তার সাথে হচ্ছে গোপ্রো, অ্যাকশন ক্যামেরা, এইসব কিন্তু এইসব মন্দিরে অ্যালাউ নেই। তাই বলছি এই মন্দিরে এলে কিন্তু তোমরা ফোন নিয়ে আসবে, ফোন দিয়ে তোমরা ছবি ভিডিও সব কিন্তু করতে পারবে। তো চলো মন্দিরের ভেতরে চলে এসেছি, তোমাদের পুরো মন্দিরটা ভালো করে ঘুরিয়ে দেখাই। এটাই হচ্ছে মুখ্য মন্দির। আর এই দেখো সব বাতি স্তম্ভ আছে, বাতি স্তম্ভে প্রদীপের মতো ডিজাইন করা আছে, এখানে লাইট আছে অনেকগুলো, কিন্তু চারদিকে বাতি স্তম্ভ আছে। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে এগুলো দেখতে। রাত্রিবেলায় সৌন্দর্য আরও বেশি ভালো হয়ে যাবে। আর এটাই হচ্ছে মুখ্য মন্দির। যেহেতু স্নানযাত্রার পরে জগন্নাথ দেব 14 দিনের জন্য অসুস্থ হয়ে পড়েন, সেই জন্য কিন্তু জগন্নাথ দেবের দর্শন তোমাদেরকে করাতে পারবো না। কিন্তু চলো তোমাদের মন্দিরটা ভালো করে ঘুরিয়ে দেখাই। তো চলো যাওয়া যাক ওইদিকে। 2018 সালের এই মন্দিরের প্রকল্পটি ঘোষণা করা হয়েছিল এবং 2022 সালের মে মাসে পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। 30শে এপ্রিল 2025 সালে এই মন্দিরের দরজা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। কলিঙ্গ স্থাপত্যশৈলীতে নির্মিত এই মন্দিরের উচ্চতা প্রায় 65 মিটার বা 213 ফুটের মতন। রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর দ্বারা এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এই মন্দিরে রয়েছে 3টি দুয়ার, সিংহদুয়ার, হস্তিদুয়ার এবং অশ্বদুয়ার। মন্দিরে মোট 7খানা স্থাপত্যশৈলী বা মন্দির আছে। প্রথমে রয়েছে 2টি প্রবেশ দুয়ার, তারপরে আছে একটি ভোগ মণ্ডপ বা ভোগ মন্দির, তারপরে আছে নাট মন্দির, তারপরে আছে জগমোহন এবং জগমোহনের পরেই আছে মুখ্য মন্দির যেখানে প্রভু বিরাজমান। এবং এই মন্দিরটি সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। মন্দির দেখে বেরিয়ে এলাম, ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 1টা 10। মন্দির কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে। আর চলে এলাম জুতোর কাউন্টারের সামনে, ওখান থেকে জুতো নিয়ে যাব হচ্ছে নেক্সট আমার গন্তব্যের উদ্দেশ্যে। তোমাদের দুটো কথা বলে রাখছি, এই যে মাইকটা দেখতে পাচ্ছ, প্রথমবার যখন আমি ঢুকেছিলাম তখন অ্যালাউ করে দিয়েছিল। দ্বিতীয়বার যখন ঢুকতে গেলাম তখন কিন্তু এটা বলছে এটা কি জিনিস, এটা খুলে রেখে যান। তো সেফটি ফার্স্ট। তো যদি ওনারা কিছু জিনিস সন্দেহ করে যে এটা নিয়ে ভেতরে ঢুকলে কিছু প্রবলেম হতে পারে বা ওটা সেফটি নয়, তাহলে কিন্তু তোমাদের সেই জিনিসটা ব্যাগের মধ্যে রেখে ওখানে মাঝখানের যে ব্যাগ রাখার কাউন্টার আছে ওখানে রেখে কিন্তু যেতে হবে। এই সেফটি জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগলো, যে সুরক্ষা আগে। সো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তো এবার যাওয়া যাক পরবর্তী আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। মন্দির তো তোমাদের ঘুরিয়ে দেখালাম, এবার যাচ্ছি হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ির উদ্দেশ্যে। পুরীতেও কিন্তু এরকম মাসির বাড়ি আছে। রথযাত্রার সময় কিন্তু জগন্নাথ দেব রথে চেপে তার মাসির বাড়িতে 7 দিনের জন্য বেড়াতে যায়। তেমন কিন্তু দীঘাতেও মাসির বাড়ি হয়েছে। সেটা কোন দিকে? তো চলো ওদিকে যাওয়া যাক। এটাই হচ্ছে দীঘার সবথেকে পুরনো জগন্নাথ দেবের মন্দির। বাংলার 1410 সালে এই মন্দিরটি স্থাপিত হয়েছিল। আর এর পাশেও কিন্তু আরেকটি ছোট্ট মন্দির তৈরি করা হচ্ছে। জগন্নাথ দেবের রথযাত্রার সময় জগন্নাথ দেব যে মাসির বাড়িতে আসবেন, এই বছর তিনি এই মন্দিরেই থাকবেন। এই রাস্তা দিয়ে সোজা গেলে জগন্নাথ দেবের নতুন মন্দির। আর ওখান দিয়ে সোজা হেঁটে এলে এই যে দেখতে পাচ্ছ নতুন একটা ঘাট কিন্তু এখানে ওপেন হয়েছে। তোমরা চাইলে কিন্তু এখানে চান করে এই রাস্তা দিয়ে সোজা হেঁটে জগন্নাথ দেবের মন্দিরে যেতে পারো পুজো দিতে। আর এর পাশের যে রাস্তাটা দিয়ে দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে সোজা গেলে তোমরা কিন্তু পৌঁছে যাবে জগন্নাথ দেবের মাসির বাড়িতে।
ঘড়ির কাঁটায় সময় এখন 2:12। জগন্নাথ দেবের মন্দির, জগন্নাথ দেবের মাসির বাড়ি, নতুন যে ঘাটটা ওপেন হয়েছে সব কিছু দেখলাম। বাইরের টেম্পারেচার এখন হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ফিলস লাইক 42। মানে মারাত্মক গরম, চারদিকে ড্রাই হয়ে রয়েছে, মেঘলা করে রয়েছে, এক ফোঁটা গাছের পাতা নড়ছে না, মারাত্মক লেভেলের গরম। দেখতে পাচ্ছ মুখ চোখ দেখে যে এত গরম। আর মানে আমি যেখানে যেখানে ঘুরতে গেছি কোথাও গেলে আমি কিন্তু এসি রুম নিই না, কারণ একটু খরচা বাঁচাই আমি। কিন্তু এই ট্যুরে এসে এসি রুম নিতে বাধ্য হয়েছি, কারণ এত গরমে সত্যি কথা একদিনের মধ্যে ট্যুর করে আবার ব্যাক করা বহুত ডিফিকাল্ট। সেই জন্য এবারে এসি রুম নিয়েছি। আমি যে রুমটায় থাকছি আজকে তার ভাড়া হচ্ছে 1800 টাকা। আমরা এখানে 3 জন কিন্তু অনায়াসে থাকতে পারবো, মানে 600 টাকা পার পার্সন হিসাবে পড়লো। তো এবার যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো ওখানে গিয়ে করব হচ্ছে লাঞ্চ কিন্তু অলরেডি ফোন করে অর্ডার করে দিয়েছি, চিকেন থালি, যার দাম নিচ্ছে হচ্ছে 190 টাকা প্লেট। তো চলো হোটেলে গিয়ে খাওয়া দাওয়া আসুক, তারপরে আবার কথা হচ্ছে। ঘড়ির কাঁটার সময় এখন 2:30। চলে এসেছি হোটেলে এসে হোটেলের যে রেস্টুরেন্টে বসার জায়গা সেখানে চলে এসেছি। অলরেডি তো খাবার অর্ডার করে দিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। চিকেন থালি দাম হচ্ছে 180 টাকা প্লেট। তোমাদের 190 বলেছিলাম না, 190 না 180। দেখতেই পাচ্ছ ভাত, উচ্ছে আলু ভাজা, পাঁপড়, বড় বড় 3 টুকরো চিকেন, ডাল, তার সঙ্গে একটা তরকারি দিয়েছে, পটল আলুর তরকারি সামথিং, তার সঙ্গে দিয়েছে চাটনি। তো জোর খিদে পেয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট করি, রুমে গিয়ে তোমাদের বলবো যে খাওয়া দাওয়ার টেস্ট কেমন। খাওয়া দাওয়া করে চলে এলাম আবার রুমে। এবার এসি চালিয়ে একটু ভাত ঘুম দেবো। চলে আসি খাওয়া দাওয়ার টেস্টে। খাওয়া দাওয়ার টেস্ট এক কথায় অপূর্ব। মানে চাটনি, চিকেন আর ফুলকপির তরকারি, ওটা অপূর্ব খেতে ছিল। আমি তো চাটনি আবার একবার চেয়ে খেলাম, মানে এত সুন্দর খেতে। আমের চাটনি, আমের সিজন তো হেভি চাটনি। তো খাওয়া দাওয়া কমপ্লিট। এবার একটুখানি ভাত ঘুম দিই। মোটামুটি 2-2.5 ঘন্টা পরে আবার যাব হচ্ছে আশপাশটা ঘুরবো। ওল্ড দীঘা রাত্রিবেলার সৌন্দর্য তো অনেক ভালো হয়, সেটাও তোমাদের দেখাবো। তো এখনের জন্য টাটা, তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা। গুড ইভিনিং সবাইকে। ঘড়ির কাঁটায় সময় এখন 6:30। ছোট্ট ভাত ঘুম হওয়ার কথা ছিল, কিন্তু ভাত ঘুম হয়ে গেল অনেকটা বড়, তার জন্য এক্সট্রিমলি সরি। কিন্তু এই এসির হাওয়া, তার সঙ্গে ফ্যান চলছে, চোখটা যেন লেগে গেল, তার সঙ্গে শরীর ছিল টায়ার্ড। সো এসব কথা বাদ দিই, চলে আসি কাজের কথায়। আর ঘুম থেকে উঠে হোটেলের রুমের ব্যালকনি থেকে দেখতে পাচ্ছে একটা অপূর্ব সৌন্দর্য। মন্দিরে মানুষের ঢল নেমেছে, এত মানুষের ভিড়। তার সঙ্গে সঙ্গে মন্দিরটা বিকেলবেলা আলো থেকে রাত্রেবেলা আলোতে যাচ্ছে, মানে অল্প আলো থেকে বেশি আলোতে যাচ্ছে। তার হাইপার ল্যাপস অলরেডি বসানো আছে, দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। তো চলো তোমাদের একবার দেখিয়ে নিই এখন কেমন লাগছে, তারপরে তোমার সাথে হাইপার ল্যাপসটা শেয়ার করছি। দেখো এখনকার পরিস্থিতি হচ্ছে এমন, কি সুন্দর লাগছে। আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি, দেখো তোমরা, দেখো ব্যালকনিতে এই যে হাইপার ল্যাপসটা বসানো আছে, আর এখান থেকে কি অপূর্ব সুন্দর লাগছে মন্দিরটা। দেখো তোমরা, মন্দিরে আলো জ্বলেছে, প্রত্যেকটা মন্দির কি অপূর্ব সুন্দর লাগছে, দেখো তোমরা, জাস্ট ফাটাফাটি। তো চলো তোমাদের তো এই দৃশ্য দেখালাম, এবার এনজয় করো এই মন্দিরের হাইপার ল্যাপসটা। ঘড়ির কাঁটায় সময় এখন 7:40। আর চলে এসেছি ওল্ড দীঘা সি বিচে। ওল্ড দীঘা সি বিচ মোটামুটি এখন কি বলবো, পুজোর লাইনের মতো ভিড়। মানে মনে হচ্ছে আমি সপ্তমী অষ্টমীতে কোথাও ঠাকুর দেখতে যাচ্ছি, এত ভিড়। তো চলো তোমাদের ভালো করে এই বিচটা ঘুরিয়ে দেখাই। এখানে কিছু আর বলবো না, তোমাদের দোকান পসার দেখাবো, আর এখানে মাছের দোকান দেখাবো। তো চলো এবার সি বিচের ভেতরে যাই আর দেখাই তোমাদের ভিড়টা কেমন।
দুটো দেখি হয় কিনা। আর মিস হয়ে গেল, 3টে 2টো। নিয়ে নিয়েছি, 20 টাকা দাম। খেয়ে দেখি, অপূর্ব। এরকম আইসক্রিম ছোটবেলায় খেতাম, এখন তো আর পাওয়া যায় না কলকাতায়। এখন সব এরকম আইসক্রিম কলকাতায় 30-40 টাকা দাম, হেভি খেতে। কিন্তু ওপরে চকলেটের লেয়ার আছে, তারপরে কাজু বাদাম না পিনাটসের একটা ক্রামের মধ্যে ডুবিয়ে দিল, হেভি খেতে। ভেতরে দানা দানা একদম টেক্সচারটা পাওয়া যাচ্ছে, অপূর্ব খেতে। বং লারকার, সৈকত মুখার্জি কিন্তু একসঙ্গে। মুখার্জি স্কোয়ার তো আমার সঙ্গে ফার্স্ট জার্নি। একদম কেমন এক্সপেরিয়েন্স? দারুণ এনজয় হচ্ছে। আরো ভালো লাগছে, সৈকতের জায়গায় সৈকত এসছে। হ্যাঁ, সৈকতের জায়গায় সৈকত, হেভি কম্বিনেশন কিন্তু। আর দাদা ওদিকে ঘুরছে, দাদার সঙ্গে দেখা তোমাদের রাত্রে করাবো। তো আমাদের কিন্তু হেভি এক্সপিরিয়েন্স হচ্ছে। দাদা 14 বছর বাদে দীঘাতে এসছে। সৈকত ক বছর বাদে এলি দীঘাতে? 2 বছর। আমি 2024-এ এসেছিলাম, আমার ACL সার্জারির আগে এসেছিলাম, তারপরে আমি উল্টে যাই। কুন্তলদা অলমোস্ট 14 বছর পরে দীঘাতে এলো। দীঘাতে কেমন এক্সপিরিয়েন্স হলো দাদা? দারুণ, অনেক চেঞ্জ হয়ে গেছে, মানে ভালো লাগছে। তবে সেই পুরনো ক্রাউড, সেই ভাইবটা কিন্তু এখনো রয়ে গেছে। সেই ভিড়টা এখনো রয়েছে, মানে পুজোর ভিড়ের মতো, বলো দাদা। আর শুনতেই পাচ্ছ যে 14 বছর আগে দাদা এসেছিল, তখনও যা ভিড় ছিল, ক্রেজ ছিল, এখন তো আরো ক্রেজ। কারণ এখন মেন অ্যাট্রাকশন হচ্ছে জগন্নাথ মন্দির, তার সঙ্গে সমুদ্র সৈকত। বলো দাদা, ঠিক তো? একদম। তো আমরা হেভি এনজয় করলাম। ঘুরিতে এখন 8:30 বাজতে চললো। এবার যাবো আমাদের হোটেলের উদ্দেশ্যে, কারণ করতে হবে রাত্রের ডিনার। তো হোটেলে গিয়ে আবার দেখা হচ্ছে। ঘড়ির কাটায় সময় এখন 9:12, আর চলে এসেছি রুমে, একটু ফ্রেশ হয়ে নিলাম। আর যেহেতু এটা হোটেল কাম রেস্টুরেন্ট, তো এখান থেকেই করে দিলাম রাতের ডিনার অর্ডার। আর ডিনার নিলাম হচ্ছে এগ চিকেন ফ্রাইড রাইস, তার সঙ্গে স্যালাড, আর তার সঙ্গে চিলি চিকেন। তো এর খরচাটা তোমাদের খেয়ে উঠে বলছি। প্রচণ্ড খিদে পাচ্ছে, খাওয়ার দেখে আর গন্ধ শুকিয়ে তো লোভ লাগছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করা যাক, তারপরে খাওয়া দাওয়ার টেস্ট কত কী খরচা হলো তোমাদের বলবো। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে দীঘা ভ্রমণের ডে 2। কালকে রাত্রিবেলা তোমাদেরকে বলেছিলাম যে খাবার রিভিউ দেবো, কিন্তু খেয়ে দিয়ে উঠে এত ঘুম পেয়েছে, কারণ সারাদিন এত খাটনি গেছে। আর এখানে এত গরম, যেহেতু এসি রুম নিয়েছি, একটু কমফর্ট ছিল, সেই জন্য এসি একটু কম করে ফ্যান চালিয়ে ঘুমিয়ে পড়েছি। আর খাবার রিভিউ দেওয়া হয়নি, তার জন্য এক্সট্রিমলি সরি। তো খাবার রিভিউতে চলে আসি। এগ চিকেন ফ্রাইড রাইস নিয়েছিলাম, 170 টাকা প্লেট নিয়েছিল, পার প্লেট। অসাধারণ খেতে ছিল, একদম ঝাল নুন মশলা একদম ব্যালেন্স ছিল। ভেতরে চিকেনের পিসও অনেক ছিল, কড়াইশুঁটি ছিল, অপূর্ব খেতে ছিল। চিলি চিকেনটা একটু আউটার কোটিংটা হার্ড ছিল, বাকি চিলি চিকেনের টেস্টও কিন্তু ভালো, একদম লাইট, অতিরিক্ত যে স্পাইসি নয়। আর চিলি চিকেনের দাম নিয়েছিল হচ্ছে 200 টাকা, 8 পিস ছিল। কালকে রিভিউ হয়ে গেল, আজকের কথায় চলে আসি। আজকে সকালবেলা মেঘ করেছিল, সেই জন্য উঠতেও পারিনি সকালবেলা। মোহনা যাবো যে সানরাইজ দেখার জন্য, তাও করতে পারিনি। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 6:45। এখন বেরোচ্ছি হচ্ছে মোহনার উদ্দেশ্যে, কারণ দেখি এখন মোহনার সৌন্দর্য কেমন লাগে। প্রত্যেক সময় সকালবেলা সানরাইজ দেখে মোহনা থেকে ফিরে আসি, কিন্তু না, এবার মোহনাতে একটু পরে যাচ্ছি। দেখি এখনকার পরিস্থিতি, মাছের আড়ত দেখবো, সবই দেখবো। ঘড়ির কাঁটায় সময় এখন 7:10। হোটেল থেকে বেরিয়ে পড়লাম মোহনার উদ্দেশ্যে। মোহনার ডিস্টেন্স আমার হোটেল থেকে মোটামুটি 4 কিলোমিটার মতো, যেতে লাগে মোটামুটি অটোতে 10 মিনিট। ফার্স্টে টোটো দেখছিলাম, টোটো রিজার্ভ করে বলছিল 150 টাকা। একটু খরচা বাঁচানোর জন্য অটো করে যাচ্ছি, অটো শেয়ারে অটোতে যাচ্ছি, 30 টাকা পার পার্সন হিসাবে। তো চলো ডাইরেক্ট আবার তোমার সাথে মোহনা পৌঁছে কথা হচ্ছে। চলে এলাম দীঘা মোহনাতে। মোটামুটি ঘড়িতে সময় এখন 7:25। এখানেও কিন্তু ভালোই জনসমুদ্র আছে, কালকের তুলনায় কম, বাট আছে। সেটা তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ কতটা ভিড় আছে।
আর এই মোহনা যেটা স্পেশাল পয়েন্ট, মাঝখানে একটা ব্রিজ করা আছে, সেখানে কিন্তু মানুষের ভিড়টা বেশি। আর চারদিকে দোকান বসানো বসে গেছে, সবই তোমাদের দেখাচ্ছি। আর এখানে কিন্তু আমার ত্রিনয়নের চোখ থাকলে ভালো হতো, বা ত্রিনয়ন এখনও জন্মায়নি। সো যখন জন্মাবে তখন তার চোখ দিয়ে তোমাদের এই দৃশ্য দেখাবো। তো কামিং সুন সেই ত্রিনয়ন। তো এখন চলো এমনি ফোনের চোখ দিয়ে তোমাদের দেখাই। চলো এবার যাবো হচ্ছে মাছের আড়তের উদ্দেশ্যে, দেখি কি কি মাছ পাওয়া যায়। যদি ইচ্ছে করে নিয়ে যাও বাড়ির জন্য, বা তোমরাও এখান থেকে মাছ নিতে চাও, কি কি প্রসিডিউর আছে চলো তোমাদের দেখিয়ে নিই। ঘড়ির কাঁটায় সময় এখন 8টা। মাছ বাজারটা ভালো করে ঘুরলাম। আমি থাকি তো বেহালায় একটা বড় বাজার আছে, বেহালা নতুন বাজার, পুরনো বাজার। ওখানে মাছের দোকান অনেক আছে, কিন্তু এত ভ্যারাইটির মাছ ওখানে নেই। আর এখানে দামটাও রিজনেবল, তার সঙ্গে টাটকা, আর এত ভ্যারাইটির মাছ বিভিন্ন ধরনের, ভেটকি, ইলিশ, পমফ্রেট, চিংড়ি, স্কুইড, অক্টোপাস, তার সঙ্গে কাঁকড়া, লবস্টার, মানে আমি বলে শেষ করতে পারবো না, তোমরা গুনে শেষ করতে পারবো না, এত ধরনের মাছ। আর ইলিশ, বড় বড় ইলিশ, পমফ্রেট প্রায় 1.5 কেজি 2 কেজির বড় বড় পমফ্রেট দেখতে পাচ্ছি, যেগুলো আমি কলকাতায় দেখতে পাই না। তো হেভি ব্যাপার, কিন্তু হেভি। আর আমি অত মাছ বাজার করি না, করলে অল্প স্বল্প কাতলা, ভেটকি ওইসব করি। এখানে এসে এত মাছ দেখতে পেলাম, অপূর্ব। তো এইবারে তো না হলো না, তোমাদের দেখালাম মাছ বাজারটা কিছুটা ঘুরে। নেক্সট টাইম এলে কিন্তু অবশ্যই মাছ কিনে বাড়ির জন্য নিয়ে যাব। তো এখন মোটামুটি মাছ বাজার ঘোরা কমপ্লিট। এবার যাবো হচ্ছে ডাইরেক্ট আবার হোটেলের উদ্দেশ্যে। তারপরে দেখা যাক ওখান থেকে কোথায় আবার সাইট সিনে যাওয়া যায়, কারণ আমাদের বাস কিন্তু দুপুর 1টার সময়, আর হোটেল চেক আউট করে যাবো অলমোস্ট 10টার কাছাকাছি। তো দেখা যাক কী করা যায়। ঘড়িতে অলমোস্ট সময় হচ্ছে 9:20, আর বসে আছি হোটেলের রেস্টুরেন্টে। তো লাস্ট মিল নিলাম হচ্ছে আলুর পরোটা, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে 2 পিস পরোটা দিয়েছে, এর দাম নিচ্ছে হচ্ছে 80 টাকা। বেরোনি খেয়ে বলি খাওয়ার কেমন টেস্ট। অল্প দিলাম, খেয়ে দেখি কেমন। পাতলা আছে, তার মধ্যে আলুর যে ফিলিংটা দেখো সেটা পাওয়া যাচ্ছে। ধনেপাতা আছে, তার সঙ্গে একটা জিরের ফ্লেভার আছে, ভালো টেস্ট হিসাবে খুব ভালো। আর অতিরিক্ত যে অয়েলি সেটা মনে হচ্ছে না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, খেয়ে আবার যাবো হচ্ছে রুমে। ওখান থেকে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে কিছুক্ষণ বাদে চেক আউট করে দেখি আশপাশটা কিছু ঘোরা যায় কি না। তো খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে আবার কথা হচ্ছে। কাটায় সময় এখন 10:25। হোটেল থেকে চেক আউট করে টাকা পয়সা মিটিয়ে ব্যাগপত্র নিয়ে চলে এলাম আবার জগন্নাথ মন্দিরের সামনে, কারণ ওখান থেকে টোটো ধরে এবার যাচ্ছে হচ্ছে ওশিয়ানা সি বিচের উদ্দেশ্যে। ওটা একটা ভার্জিন সি বিচ, মানে ভার্জিন এরই অংশ, বাট ওটা একটা নাম দিয়েছে, ওটা একটু নির্জন থাকে, তো ওটাই দেখতে যাচ্ছি। তো টোটোতে আমাদের পুরো টোটো রিজার্ভ করে যাচ্ছি, 100 টাকা পড়লো, আমরা 3 জন আছি, ওই 33 টাকা 33 পয়সা করে পড়লো পার জন। তো চলো এবার আমি যাই ওশিয়ানা সি বিচের উদ্দেশ্যে, ওখানে গিয়ে কথা হচ্ছে। আমাদের ওই দূরে নামিয়ে দিল, ওখানে এরকম একটা জিগজ্যাগ করা ছিল, ওখান দিয়ে হেঁটে এলাম। আরেকটা জিগজ্যাগ করা আছে, আর ওই পাশে তোমরা যদি পিকনিক করতে চাও ওখানে কিন্তু পিকনিক করার জায়গা আছে। ওই রাস্তা দিয়ে এসে দেখো তোমরা, এখানে সিঁড়ি আছে, অনেক খাড়াই সিঁড়ি, ওপর দিকে উঠতে হবে। উঠে ওই সাইডে হচ্ছে ওশিয়ানা বিচটা। তো এখান দিয়ে যাই, বিচের সামনে গিয়ে কথা বলছি। ওই যে দেখতে পাচ্ছ ছাতা রাখা আছে, ওখান থেকে হেঁটে এলাম, এখান দিয়ে সিঁড়ি করা আছে, এখান দিয়ে নেমে চলে এলাম ওশিয়ানা সি বিচের সামনে। দেখতে পাচ্ছ মাছ ধরছে দুদিকে,
এখানে কিন্তু কোলাহল লোকজন অনেক কম আছে। আর দূরে তোমাদের জুম করে যেটা দেখাচ্ছি, দেখো কত লোকজন চেয়ার পাতা ছাউনি করা লোকজন বসে আছে। ওটাই কিন্তু হচ্ছে উদয়পুর সি বিচ, যেটা এখান থেকে একদম হাঁটা পথ, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো কত ভিড় ওই বিচে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো পুরো ফাঁকা, কিছু লোক আছে শুধুমাত্র তারা মাছ ধরছে। দেখো কি অপূর্ব সুন্দর নিরিবিলি বিচটা। ঘড়ির কাঁটায় সময় এখন 11:40। ওশিয়ানা সি বিচ তোমাদের দেখালাম, ওখানে দাঁড়িয়ে তোমায় দেখিয়েছিলাম যে ওশিয়ানা সি বিচের পাশেই হচ্ছে উদয়পুর সি বিচ। ওশিয়ানা সি বিচ অনেক নিস্তব্ধ, নিরিবিলি, ঠান্ডা পরিবেশ। আর উদয়পুর সি বিচ হচ্ছে তার ঠিক বিপরীত, ক্রাউডি, লোকে বসে বললাম না কি, তোমরা বুঝে নাও। তো আনন্দ করতে সবই আছে, বাট আমার ওই সি বিচটা দেখে অতটা পছন্দ হলো না। আগের বার ঘুরতে এসে ভিডিও করেছিলাম, আগের বারই পছন্দ হয়নি, এবার তো আমি জাস্ট ওখানে হেঁটে গেছি। দাদা আর সৈকত গেছিলো মানে দেখতে, ভিডিও করতে না, আমি জাস্ট বসেছিলাম, আমার ভালো লাগেনি যেতে। তো ওখান থেকে আবার অটো ধরে যাচ্ছি হচ্ছে আমাদের WBTCর বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে, যা ওল্ড দীঘাতে অবস্থিত। তো এখান থেকে আমাদের অটো ভাড়া পড়ছে হচ্ছে 150 টাকা। ঘড়িতে সময় এখন 12টা। চলে এসেছি ওল্ড দীঘাতে, কারণ এখান থেকে আমাদের বাস আছে ওই আম্রপলি রিসর্টের উল্টো দিকে WBTCর বাসের কাউন্টার, ওখান থেকে আমাদের এসি ভলভো বাস আছে, সেই বাসে করে ফিরবো হচ্ছে ধর্মতলা। বাসের ভাড়া নিচ্ছে ওই 370 টাকার মতন। আর এই দীঘা থেকে কলকাতা ফেরার জন্য আর কি বাস ভালো হবে, টাইমিংসগুলো কিন্তু আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। আর খাচ্ছি একটু ডাব, কারণ যা মারাত্মক গরম, সত্যি কথা পারা যাচ্ছে না। কোল্ড ড্রিঙ্কস না খেয়ে একটু ডাব খাবো, এর মধ্যে শাঁসও আছে, সেটাই খাবো। তো যতক্ষণ আমি ডাব খাচ্ছি, ততক্ষণ না আমি বাসে উঠছি, তোমরা এই ট্যুরের কস্টিংটা দেখে নাও। আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে কোন কোন বাসগুলো তোমাদের এই দীঘা থেকে কলকাতা রিটার্ন করার জন্য বেস্ট হবে। আমরা এই দীঘা ট্যুরটা 3 জন মিলে করেছিলাম, সেই হিসাবে তোমাদেরকে আমি খরচাটা দিচ্ছি। এসি সরকারি বাসে আমাদের খরচা পড়েছিল 370 টাকা পার পার্সন, তাহলে আপ ডাউন মিলিয়ে আমাদের টোটাল খরচা হয়েছিল 2220 টাকা। হোটেলে আমাদের একদিনে এসি রুমের জন্য খরচা পড়েছিল 1800 টাকা, যেখানে আমরা 3 জন ছিলাম। অটো আর টোটোতে আমাদের টোটাল খরচা পড়েছিল 730 টাকা। ফুডটা পার্সোনাল চয়েস, সেই জন্য আমি ফুডের খরচা এখানে ইনক্লুড করলাম না। তাহলে আমাদের 3 জনের টোটাল খরচা লেগেছিল 4750 টাকা, যা 3 জনের মধ্যে ভাগ করলে হচ্ছে 1583 টাকা। মারাত্মক কিন্তু গরম, একটু এনার্জি ড্রিঙ্কের দরকার, তাই এনার্জি ড্রিঙ্ক কিনে মোটামুটি ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 1:05। উঠে বললাম এসি বাসে, সেই বাসে করেই রওনা দিচ্ছি এবার আমার বাড়ির উদ্দেশ্যে। আমার বাসের ভাড়া তোমাদের তো বললাম 370 টাকা পড়লো এসি বাসের ভাড়া। তো এই ভিডিওটা এখানে শেষ করলাম, আর টোটাল যে আমার কস্টিংটা হলো সেটাও কিন্তু আমি তোমাদেরকে বললাম। তো আজকের ভিডিওটা আর এই সপ্তাহের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু তাড়াতাড়ি করো, 4000 সাবস্ক্রাইবে তাড়াতাড়ি পৌঁছতে হবে। তো আজকের জন্য টাটা, তোমার সাথে দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন আরেকটা ট্রাভেল ভিডিও নিয়ে। তোমাদের তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই, ভালো থেকো তোমরা সবাই।